আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক গত ২ বছর ধরে যে শীতলতার স্তরে পৌঁছে গেছে, একেবারে জমে বরফ হয়ে গেছে। ওটি গলে অর্থাৎ বরফ গলে মোটামুটি একটা চলনসই উষ্ণতার পর্যায়ে আসবে বলে মনে হচ্ছে না। ভারত বাংলাদেশকে কিভাবে দেখছে, এটি নিয়ে গত ২ বছরে নানা রকম প্রোপাগান্ডা চলছে। আপনি ভারত নামক যে রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটির যে চতুর্থ স্তম্ভ সেটি হলো সে দেশের মিডিয়া। গত ২ বছর ধরে ভারতের যে মিডিয়া, সেই মিডিয়াগুলো বাংলাদেশকে যেভাবে তুচ্ছ করেছে, তাচ্ছিল্য করেছে এবং বাংলাদেশ যেকোনো মুহূর্তে তারা দখল করে নেবে। তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে শুরু করে যারা এই বিপ্লবী আছেন তাদেরকে কি করবে, এগুলো নিয়ে ভারতের পত্র-পত্রিকা, তাদের মিডিয়া যেভাবে হইচই করেছে, এতে করে স্পষ্টতই আমাদের মনে হয়েছে যে আমাদের সঙ্গে সমতার ভিত্তিতে কোনো সম্পর্ক তো দূরের কথা। শেখ হাসিনার জমানাতে যে অধীনতামূলক একটা মিত্রতা ছিল, সেই মিত্রতাটাও ভারত আসলে শুরু করতে চাচ্ছে না। এ গেল ১। ২ নম্বর হলো যে আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশে একটা প্রবল ভারত বিরোধী জনমত দাঁড়িয়ে গিয়েছিল। বিভিন্ন সামাজিক মাধ্যমে যারা সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছে তাদের ক্রমাগত প্রচার এবং প্রোপাগান্ডার ফলে আমাদের মনে হতো বা এখন অনেকের মনে হচ্ছে যে আমাদের দেশটাকে রীতিমতো ভারত ফোকলা করে দিয়েছে। বাংলাদেশে ১ জন ২ জন নয়, কোটি মানুষ, জামাতপন্থী যারা মানুষ, তারা মনে করে আমাদের যে স্বাধীনতার সূত্রটা, স্বাধীনতার শুরুটা, এটা ৪৭ থেকে শুরু হয়েছে। তারা ১৯৭১ সনের যে মহান মুক্তিযুদ্ধ, এই মুক্তিযুদ্ধকে আসলে সম্মানের সাথে স্বীকার করতে চায় না। তারা যেটা বলে যে আমরা এটা পেয়ে গেছি, কিন্তু এতে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আর যদি পাকিস্তানের সঙ্গে আমরা একীভূত থাকতাম, এই দুটো বৃহৎ মুসলিম জনগোষ্ঠী মিলে আমাদের এখন প্রায় ৪০ কোটি আমরা থাকতাম এবং আমরা এখন পাকিস্তানের সঙ্গে থাকলে একটি পরমাণু শক্তিধর দেশে পরিণত হতাম। তো সেখানে আসলে ভারত চক্রান্ত করে আমাদেরকে আলাদা করে দিয়েছে এবং একটা অনাহত যুদ্ধ আমাদের ঘাড়ের উপর চাপিয়ে দিয়ে আমাদের এই সেন্ট্রাল ট্রেজারি থেকে তারা টাকা-পয়সা লুট করেছে। তারপর আমাদের অস্ত্রশস্ত্র নিয়ে গেছে এবং এটাকে একটা তাবেদার রাষ্ট্র বানানোর জন্য, পরকীয়া রাষ্ট্র বানানোর জন্য ভারত চেষ্টা করছে এবং এই যে প্রচার এবং প্রোপাগান্ডা, এটা আগে গোপনে হতো, কিন্তু গত ২ বছর ধরে এটা একেবারে প্রকাশ্যে, নির্লজ্জভাবে এই জিনিসটা করা হচ্ছে। ফলে কি হলো, হাজার ভারতীয় সৈন্য কিন্তু ১৯৭১ সনে মহান মুক্তিযুদ্ধে তারা শহীদ হয়েছেন বা নিহত হয়েছেন। আমাদের মুক্তিযোদ্ধাদের যে বিরাট অবদান, ২ লক্ষ মা-বোনের ইজ্জত, ৩০ লক্ষ মানুষের আত্মাহুতি এবং ৯ মাসের সশস্ত্র সংগ্রাম, এর সাথে যারা জড়িত তাদের সবারই অন্তরাত্মা কাঁপছে, ক্ষোভে বিক্ষুব্ধ হয়ে পড়ছে গত ২ বছর ধরে। এবং এর ফলে কি হলো, এই গত ২ বছরে যেভাবে ভারত বিরোধী একটা ন্যারেটিভ এক পক্ষ তৈরি করার চেষ্টা করছিল, ঠিক একইভাবে আবার জনমত, একটা বিরাট জনমত ভারতের পক্ষে চলে গেছে। এখন লোকজন মনে করছে আমাদের কলকাতা যাওয়া দরকার। আমাদের চিকিৎসার জন্য ভারতের বিকল্প নেই। ভারতের সাথে ব্যবসা-বাণিজ্য করতে হবে। ভারতের সাথে শত্রুতা করে আমরা থাকতে পারব না। ভারত আমাদের কি ক্ষতি করেছে? শেখ হাসিনা আমাদেরকে কি গোলামির চুক্তিতে আবদ্ধ করেছে, সেই বিষয়গুলো আমাদের জানা দরকার। এগুলো বলে মূলত ভারতকে আবার সামনে আনার চেষ্টা করছে। অন্যদিকে যারা ভারত বিরোধী বক্তব্য দিতেন, তাদের কণ্ঠ ধীরে থেমে যাচ্ছে। এর কারণ হলো ইউনূস জমানাতে শেষের দিকে আমেরিকার সঙ্গে যে চুক্তিটি হয়েছে, এটি একটি নির্লজ্জ চুক্তি, এটি একটি দাসত্বের চুক্তি, এটি একটি গোলামের চুক্তি। এটা এখন পাবলিকের মনে রীতিমতো সিমেন্টেড হয়ে গেছে। এখন আপনি যতই বলেন না কেন যে এটা একটা অপরিহার্য চুক্তি ছিল, এটা দরকার ছিল, এই চুক্তির ফলে বাংলাদেশের অনেক উপকার হয়েছে,
এবং মার্কিন শুল্ক নীতি নিয়ে ওই সময়টাতে ইন্দোনেশিয়া যে চুক্তি করেছে, ফিলিপিন যে চুক্তি করেছে, ভিয়েতনাম যে চুক্তি করেছে তুলনামূলকভাবে, এমনকি ভারত যে চুক্তি করেছে তার চেয়ে বাংলাদেশের চুক্তিটি ভালো ছিল বা এখনো ভালো আছে। এই কথাটা আসলে কাউকে বিশ্বাস করানো যাচ্ছে না। আমেরিকার এই চুক্তি বলার সঙ্গে সঙ্গে যে যার অবস্থান থেকে আসছে প্রতিবাদ জানাচ্ছে, আর তাদের হাতের কাছে যা কিছু আছে, যারা এই চুক্তির পক্ষে কথা বলছে তাদেরকে সেটা দিয়ে তারা ট্রিটমেন্ট দিতে চাচ্ছে। কার হাতে যদি জুতা থাকে, কার হাতে যদি ঝাড়ু থাকে, কার হাতে যদি অন্য কিছু না থাকে, তাহলে যারা এই কথা বলছে তাদের নাক ধরে টানতে চাচ্ছে, কান ধরে মলে দিতে চাচ্ছে, তারপর শেষে গুদগুদি পেটের মধ্যে একটু সুসুই দিতে চাচ্ছে, ঠাট্টা করতেছে, মস্করা চলতেছে, ওরে আমার আমেরিকান দালাল রে, ওরে আমার আমেরিকান দালাল রে, এই ধরনের কথাবার্তা বলতে চাচ্ছে। ফলে এই যে আমেরিকা বিরোধী একটা জনমত তৈরি হয়েছে, এই জনমতটা ভারত বিরোধী জনমতের চাইতে এখন আরও বেশি প্রবল আকার ধারণ করেছে। ফলে নতুন যে সরকার, সেই নতুন সরকার মূলত এই মুহূর্তে চীন ছাড়া অন্য কোনো নিরাপদ কোনো দেশ পাচ্ছে না যার সঙ্গে বন্ধুত্ব করা যায়। যেমন ধরুন পাকিস্তান। এখন পাকিস্তান তো আসলে আমাদেরকে কোনো সাহায্য করতে পারবে না। তারা হয়তো ২-৪টা পরমাণু বোমা আপনাকে বানিয়ে দিতে পারবে। তাদের কিছু জঙ্গি আমাদের দেশে পাঠিয়ে দিতে পারবে। তাদের কিছু আনার পাঠিয়ে দিতে পারবে ইত্যাদি। কিন্তু আল্টিমেটলি যে দেশটি এখন নিজেরা দেউলিয়া হতে বসেছে, যে দেশের ৩টি প্রদেশ, ভারতের সাথে পাঞ্জাব, আফগানিস্তানের সাথে তাদের যে সীমান্ত রয়েছে, উত্তর-পশ্চিম সীমান্ত প্রদেশ, আর আফগানিস্তান এবং ইরানের সাথে যে সীমান্ত রয়েছে বেলুচিস্তান, এটা নিয়ে মারাত্মক সমস্যা চলছে। সমস্যা চলছে কাশ্মীর নিয়ে। তারপর তাদের যে ফাইন্যান্সিয়াল অবস্থা, এটা বলার মতো নয়। তো সেখানে বাংলাদেশে আসলে তারা কী করবে? কিচ্ছু করার নেই। আমরা শুধুমাত্র নিজেদের আবেগের বশে পাকিস্তানের চাঁদতারা দিয়ে, পাকিস্তানকে নিয়ে গল্প কবিতা সারা জাহাসে আচ্ছা, পাকিস্তান হামারা, মানে হিন্দুস্থানের ভারতের যে জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের, সেটার মতো করে আমরা সেই পাকিস্তানের পক্ষে গান গাইতে পারি, কিন্তু আসলে সেইটা আমাদের কিছুই করতে পারবে না। অন্যদিকে আমেরিকার সাথে যে বন্ধুত্ব, আমেরিকা এবং আমেরিকার যারা সাইড লাইনে অন্য যে সকল রাষ্ট্র রয়েছে, যেমন জাপানের সাথে কিন্তু আমাদের সম্পর্কটা ভালো না হয়ে আরও এই জমানাতে, ইনুস জমানা থেকে এই পর্যন্ত সম্পর্ক আরও খারাপ হয়ে গেছে। জাপান যে সকল প্রজেক্টে টাকা দিয়েছিল, জাইকা, বিশেষ করে এই যে মেট্রো রেলে তারা যে টাকা দিয়েছে, এটা নিয়ে বিভিন্ন সময় নানা রকম অপপ্রচার এবং সরকার নানা রকম কথাবার্তা বলার কারণে জাপান বেঁকে বসেছে। তারা এখন মেট্রো রেলে টাকা দিতে চাচ্ছে না। এদিকে আমাদের যে সেই জাপানি অর্থায়নে যেটা হয়েছে বিমানবন্দরের 3rd টার্মিনাল, সেই 3rd টার্মিনাল নিয়ে নানা রকম অপপ্রচার করার ফলে জাপান এখানে বিক্ষুব্ধ হয়ে গেছে। জাপানের সাথে আমাদের আসলে সেই সম্পর্কটা এখন আর আগের মতো নেই। এই গেল ধরেন জাপানের অবস্থা। এরপরে যদি আপনি সৌদি আরবের কথা চিন্তা করেন, এখন সৌদি আরবের সাথে আমরা রাতারাতি কিন্তু কোনো বন্ধুত্ব তৈরি করতে পারছি না, কোনো অবস্থাতেই বন্ধুত্ব তৈরি করতে পারছি না। এর বাইরে যেটি হচ্ছে সেটি হলো ভারত। এখন সরকার বুঝতে পারছে যে ভারতের সাথে সম্পর্ক করা দরকার, কিন্তু সার্বিক পরিস্থিতির কারণে ভারতের সাথেও তারা কোনো বন্ধুত্ব করতে পারছে না। ফলে এখন একমাত্র চীন হলো বাংলাদেশের জন্য নিরাপদ। কিন্তু চীন তো আসলে যে লজিস্টিক সাপোর্টগুলো আমাদের দরকার এই মুহূর্তে, আমেরিকাকে মোকাবেলা করার জন্য, ভারতকে মোকাবেলা করার জন্য যে ধরনের লজিস্টিক সাপোর্ট দরকার, সেই লজিস্টিক সাপোর্ট আমরা চীন থেকে পাবো না। আমরা তাদের কাছ থেকে ফাইন্যান্সিয়াল এইড পাবো, প্রজেক্ট পাবো, কিন্তু আমাদের পলিটিক্যাল যে শেল্টার দরকার, তারপর আমাদের যে মিলিটারি শেল্টার দরকার, ভারতের কূটনীতিকে মোকাবেলা করার জন্য যা কিছু দরকার, সেটা আমরা পাচ্ছি না। অন্যদিকে ভারতের যারা কর্তা ব্যক্তি রয়েছেন, তারা বাংলাদেশে যে বিষয়গুলো কতটা সিরিয়াসলি দেখেছেন, যে বাংলাদেশে তারা একজন রাষ্ট্রদূত পাঠিয়েছেন, জনাব দীনেশ ত্রিবেদী। তো এই যে জনাব দীনেশ ত্রিবেদী, তিনি আসছেন কিন্তু কোনো সুবিধা করতে পারছেন না। একজন ভারতের পূর্ণ মন্ত্রীর পদমর্যাদা সম্পন্ন সিনিয়র একজন ডিপ্লোম্যাট, ওনার কথাবার্তা হাঁটাচলা দেখলে আপনি বুঝতে পারবেন তার আভিজাত্যটা কোন পর্যায়ে। ওই পর্যায়ের কোনো রাষ্ট্রদূত বাংলাদেশে কোনো দেশ থেকে কখনো আসেননি। আর তার মতো এরকম একজন প্রাজ্ঞ, একজন সিজেন্ট পলিটিশিয়ান
আমাদের দেশেও আমি আসলে দ্বিতীয় দেখি না। অথচ এই মানুষটি বাংলাদেশে এসে উঠতে বসতে অর্থাৎ ড্যান ডব্লিউ মজীনা যেভাবে শেখ হাসিনার জমানাতে লাঞ্ছিত হতেন, তিনিও অলমোস্ট ঠিক সেইভাবে ওনার একেবারে ১ম দিন থেকে তিনি লাঞ্ছিত হচ্ছেন। তিনি যেদিন বাংলাদেশে ঢুকলেন, কি একটা কথা বললেন, সেটা নিয়ে অনেক দিন ট্রল হলো বাংলাদেশে। সেই বেনাপোলে তিনি কথা বললেন। এরপরে বাংলাদেশে অনেক দিন তিনি বসে থাকলেন। তারপর তিনি রাষ্ট্রপতির কাছে তার পরিচয়পত্র দিলেন। তারপরে পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করার জন্য তাকে ১ মাস বসে থাকতে হলো। এরপর পররাষ্ট্র উপদেষ্টার সাথে তিনি যখন দেখা করতে এলেন, তাকে যেভাবে বসানো হলো, তার অপোজিটে যেভাবে প্রতিমন্ত্রীর পদমর্যাদার পররাষ্ট্রমন্ত্রী মানে উপদেষ্টা যেভাবে বসলেন, আর পূর্ণমন্ত্রীর মর্যাদায় দীনেশ ত্রিবেদীর মতো একজন পিতৃসম মানুষকে যেভাবে একটা ডবল সোফাতে বসিয়ে তাকে একেবারে কাচুমাচু করতে বাধ্য করা হলো, ইটস এ ব্যাড সিগন্যাল। অর্থাৎ ভারতের সঙ্গে বাংলাদেশ নতুন কোনো সম্পর্কে এই মুহূর্তে জড়াচ্ছে না। এদিকে জনাব নরেন্দ্র মোদী প্রথমে তারেক রহমান সাহেব তার পরিবারকে কংগ্রাচুলেট জানাচ্ছিলেন, তাকে ভারত ভ্রমণে আমন্ত্রণ জানিয়েছিলেন। কিন্তু পরবর্তীতে কী কারণে হলো, সেখানে টানাপোড়েন তৈরি হলো। আবার এখন জনাব তারেক রহমান সাহেবকে সেখানে একটি সম্মেলনে অংশগ্রহণ করার জন্য তিনি দাওয়াত দিয়েছেন। তিনি আদৌ যাবেন কিনা, অর্থাৎ তারেক রহমান সাহেব আদৌ যাবেন কিনা, এটা এখনও নিশ্চিত না। নানা রকম অপপ্রচার চলছে। কেউ বলছে যে তারেক রহমান সাহেবকে ভারত যে চিঠি দিয়েছে সেখানে তিনি যে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী, এই কথাটা উল্লেখ করেননি। বাংলাদেশকে অপমান করা হচ্ছে, তারেক রহমান সাহেবকে অপমান করা হচ্ছে, এবং তাকে যদি কৌশলে দিল্লিতে নিতে পারে তাহলে সেখানে তার ঘাড়ের উপর শেখ হাসিনাকে চাপিয়ে দেওয়া হবে, আওয়ামী লীগকে চাপিয়ে দেওয়া হবে, অথবা তাকে এমন কূটনীতির ফাঁদে ফেলা হবে যে ওখান থেকে তিনি অপমানিত লাঞ্ছিত না হয়ে ফিরে আসতে পারবেন না। তো এই কারণে যারা তারেক রহমান সাহেবের শুভানুধ্যায়ী অনেকে বলছেন যে না, তার সেখানে যাওয়া ঠিক হবে না, তিনি তার চেয়ে বরং জাতিসংঘ অধিবেশনে যাবেন, সেখানে তিনি ১০ দিন থাকবেন, সেখানে আমেরিকার সাথে সম্পর্ক স্থাপন করবেন আরও ভালো করে। সেটা হলো যে বাঘের লেজ হয়ে থাকাও ভালো। বাঘের লেজ হয়ে থাকা বলে আমেরিকার সাথে সম্পর্ক থাকলে আমেরিকা যদি তারেক রহমান সাহেবকে ওন করে, বাংলাদেশকে ওন করে, তাহলে অনেক কিছু হতে পারে। তো সেই দিক থেকে আপনি যদি এখন চিন্তা করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশের যে কূটনীতি, বাংলাদেশের যে পররাষ্ট্রনীতি এই মুহূর্তে অতীতের যে কোনো সময়ের চাইতে জটিল হয়ে পড়েছে। আর এই সরকার, বর্তমান সরকার গত ৬ মাস ধরে সে তার যে ডিপ্লোম্যাটিক যে একটা গোল, সেই গোলটা এখনও নির্ধারণ করতে পারেনি। হয়তো নিজেদের দুর্বলতা আছে, অথবা বৈশ্বিক পরিস্থিতি, অথবা আঞ্চলিক যে ডিফিকাল্টিস, যে কোনো কারণেই হোক না কেন, আমার কাছে মনে হচ্ছে সরকার অনেকটা দিশেহারা হয়ে পড়েছে, বিশেষ করে আন্তর্জাতিক বিষয়াদি নিয়ে। মহান আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুন এবং হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।